আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশি ভাই এবং বোনেরা, আপনারা যারা ৪৭তম বিসিএস পরীক্ষা প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা যারা জব পাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিভিন্ন উপায়ে অক্লান্ত পরিশ্রম এবং অর্থ খরচ করে চলতেছেন, আপনাদের সহ আপনাদের অভিভাবকবৃন্দ যারা আছে সকলকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে আমি গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করছি আপনি যদি এই আলোচনাটুকু শুনেন, আপনার অনেক অংশে আপনার মনের থেকে দুঃখ, ক্ষোভ বৃদ্ধি পেতে পারে অথবা হ্রাস পেতে পারে। কারণ হলো, আপনারা যারা মিডিয়া ব্যবহার করেন, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ইলেকট্রিক মিডিয়ার জগতে যেখানে পাবলিক ভিডিও আপলোড করে থাকে, এই সকল মিডিয়া যদি আপনি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ৪৭তম বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে যে শিক্ষার্থীরা তাদের মনের যে একটা ভাব প্রকাশ করেছে, সে ভাবের মধ্যে কিন্তু দুঃখ এবং ক্ষোভ প্রকাশিত হয়েছে। কীরকম? প্রশ্ন এমন করেছে যে অধিকাংশ শিক্ষার্থী প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর দিতে পারে নাই। তো এটি কি পিএসসি কর্তৃপক্ষ ঠিক করেছে নাকি ভুল করেছে? এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো, আমরা বাংলাদেশে থেকে লেখাপড়া করতেছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন সবার কিন্তু জানা আছে। তারপরেও অনেকের সঠিকভাবে না জানার কারণে কিন্তু সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না। ফলে ৩০-৩৫ বছর ওভার হয়ে গেলেও কিন্তু সঠিকভাবে সে কোনো কর্মস্থলে যুক্ত হতে পারে না। সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা। যেরকম আমরা দেখতে পাচ্ছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা, ইসলামিক ইউনিভার্সিটি। এই ক্যাটাগরির আমরা দ্বিমুখী হিসেবে দেখতেছি। কেননা যে স্কুল কলেজগুলো, ওখানে কিন্তু ধর্ম শিক্ষা বই শুধু নামে আছে। প্রকৃতপক্ষে কোরআন ও হাদিসের যে শিক্ষা এবং বাস্তব জীবনে কোরআন ও হাদিসের আদেশ নিষেধ প্রয়োগ, সেটি কিন্তু স্কুল, কলেজ, অনেক ইউনিভার্সিটিতে নেই। আবার আমরা দেখতে পাই যে মাদ্রাসা, ইসলামিক ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এখানে দেখা যাচ্ছে যে ইসলামের চর্চা আছে, যদিও অনেক অংশে আমল নেই, তবে ইসলামটা মোটামুটিভাবে এখানে অবস্থান করতেছে। যদিও আমরা ইসলাম জেনে না জেনে আমল করতেছি বা করতেছি না, সেটি অনেক বিষয় রয়েছে। এখন আসুন, ৪৭তম বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো করেছে, পিএসসি করুক, কঠিন করুক, কিন্তু পিএসসির লক্ষ্য এবং উদ্দেশ্য তো এটা থাকা উচিত ছিল যে তারা আমাদেরকে পাশ করাবে। আমরা যাতে পাশ করতে পারি সেই সুযোগটা কিন্তু দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে সেটি না করে কি করেছে, আমরা যেভাবে ফেল করব, খুবই দুঃখজনক সংবাদ শোনা যাবে যে ৪.৫ লক্ষ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে এবং অনেকে অংশগ্রহণ করেনি। তবে সবার কিন্তু অংশগ্রহণ এবং পাশ করার উদ্দেশ্য নিয়েই কিন্তু অ্যাপ্লাই করা ছিল। এখন দেখুন, আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, আমরা কিন্তু প্রশ্ন যে যেভাবে আসার কথা আমরা কিন্তু সেভাবে পাইনি। যেমন আমরা সবসময় যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি, যে বিষয়গুলো আমাদের ইতিপূর্বে পরীক্ষায় আসছে,
আমরা তো হুট করেই পিএসসিতে অংশগ্রহণ করার সুযোগ পাই নাই, তাই না? অনেকে 15 বছর, 18 বছর, 20 বছর লেখাপড়া করে পিএসসি বা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের আ আবেদনের এবং অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তো এই যে আমরা 15 বছর, 18 বছর, কেউ স্কুল, কেউ কলেজ, ইউনিভার্সিটি বা মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা আ অর্জন করেছেন, সার্টিফিকেট অর্জন করেছেন, তারা যে সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, প্রশ্নর মুখোমুখি হয়েছেন, এবং আ বিশেষ করে আমরা যারা কোচিং করি, কোচিং করাই, আমাদের মধ্যে যারা যে বিষয়গুলো নিয়ে লেখাপড়া করিয়েছে, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, এমন সকল বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসা উচিত ছিল, বা আমরা আশা করি যে এই সকল বিষয় থেকে প্রশ্ন আসবে। কিন্তু সেখানে কি হলো যে, আপনারা জানেন যে কি অবস্থা, তার কিছু বাস্তব আ মাধ্যম অলরেডি আমি শুরুতেই বলেছি মিডিয়ার কথা, যে এই সকল মিডিয়াতে কিন্তু তার কিছু ক্ষোভ, দুঃখ অনেক প্রকাশিত করেছে যাদের মাধ্যম ছিল, আর যাদের মাধ্যম নেই তারা কিন্তু প্রকাশ করতে পারেনি। যেমন কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজনে দেখাচ্ছে যে ৪৭তম বিসিএস প্রিলির প্রশ্নের উত্তরগুলো তিনি কিভাবে দিয়েছেন। তিনি ৪টি অপশনের নিয়েছেন, ৪টি অপশন মুখে, মানে আঙুলকে ক, খ, গ, এরকম ৪টি অপশন নিয়ে মুখে কামড় দিয়েছে, এবং যে আঙ্গুলের উপরে বেশি ভার পড়েছে, চাপ পড়েছে, সেটিকে দাগিয়েছে। আরেকজনে আমি দেখলাম ভিডিও, সে কিন্তু কি করছে, ক্ষোভ প্রকাশ করছে তার রুমে বসে, যে তার গার্জিয়ান তাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, তার গার্জিয়ানরা এত আশা নিয়ে তার পিছিয়ে অর্থ খরচ করেছে, তাকে ভালোবেসেছে, সে যাতে সফল হতে পারে তার জন্য দোয়া করেছে, সে যাতে পরীক্ষায় পাশ করতে পারে, এরকমভাবে সে তার গার্জিয়ানের কথা সে বলছে, এবং সে নিজে অক্লান্ত পরিশ্রম করেছে লেখাপড়ার পিছনে, যেগুলো থেকে আমরা আশা করছি যে এই সকল বিষয় থেকে, এই সকল অনুশীলন থেকে, বা এই সকল সাবজেক্ট থেকে এই পরীক্ষায় আসতে পারে। যেমন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কোচিং করে, আবার নিজেদের স্পেশাল কিছু কোচিং আছে, টিচার আছে, তাদের মাধ্যমে লেখাপড়া করে, সেখানে কিন্তু হাজার হাজার টাকা খরচ করা দরকার হয়। তো সে এইভাবে অনেক অঙ্গভঙ্গির মাধ্যমে তার দুঃখ কষ্টের কথা প্রকাশ করেছে, এবং বলছে যে আমি যদি এই বিসিএসের পিছনে অর্থ খরচ না করতাম, সময় না দিতাম, তাহলে আমি অন্য কোনো বিষয় নিয়ে যদি অন্য কোনো বিষয়ের উপরে যদি সময় শ্রম দিতাম, অর্থ খরচ করতাম, তাহলে আমি কিন্তু একটা সুযোগ পাইতাম, বা একটা অর্থ উপার্জনের মাধ্যম পাইতাম, বা তার জীবিকা নির্বাহের একটা মাধ্যম পাইতো। কিন্তু এখানে এসে সে কী হলো, যে সে এত বছর ধরে লেখাপড়া করেছে, অর্থ খরচ করেছে, যে সকল বিষয় নিয়ে লেখাপড়া করেছে, যে সকল জায়গা থেকে, পাঠ্যপুস্তক থেকে সে লেখাপড়া করেছে, সেই সকল জায়গা থেকে কোনো প্রশ্ন আসে নাই, বা সে পারে নাই। কেন পারে নাই? পিএসসি বলবে যে আমরা প্রশ্ন করেছি সঠিকভাবে, সঠিক নিয়মে, কিন্তু পিএসসির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদেরকে ফেল করানো। এটা খুবই দুঃখজনক বিষয়। আপনাদের টার্গেট, লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা আপনাদেরই দেশের নাগরিক, বা আপনারা আলাদা নয়। তাহলে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমরা এমন প্রশ্ন দিব যে শিক্ষার্থীরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। কিন্তু না, আপনারা উল্টা করেছেন, এবং সেটা ভয়ঙ্করভাবে প্ল্যান প্রোগ্রাম করে করেছেন, যার ফলে প্রশ্নগুলো এমনভাবে করেছেন যে আমরা শতকরা ৯৯ জনই ফেল করবে। তাহলে আমাদের গার্জিয়ান কারা, যারা আমাদের ভালো চায় না?
যারা আমাদের কল্যাণ চায় না, যারা আমাদেরকে উপরের দিকে উঠতে দিতে চায় না। উপরের দিকে বলতে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হোক, আমাদের ভবিষ্যৎটা গোছালো হোক, আমাদের ভবিষ্যৎটা সম্মানের হোক, সুশৃঙ্খল হোক, আমরা যাতে হতাশ না হই, আমরা যাতে নিজেদের উপর অত্যাচার না করি। এই যে সুযোগগুলো থেকে আপনারা বঞ্চিত করতেছেন। শুধু পিএসসি কর্তৃপক্ষ যেমন করছে তা নয়, বরং আমাদের অধিকাংশ পরিবার, সমাজ, শেষ পর্যন্ত রাষ্ট্র আমাদেরকে সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে দিতে চায় না। যারা চায় তাদের সামর্থ্য নেই, আর যাদের সামর্থ্য আছে, যাদেরকে সামর্থ্য দেওয়া হয়েছে, মানে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিন্তু আমাদেরকে এইভাবে গুল্লি দিয়ে আমাদেরকে ফেল করিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা যারা দীর্ঘ সময় ধরে কথাগুলো শুনছেন, আপনারা যারা জব পরীক্ষায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছিলেন, আপনারা যারা ভাইবা পর্যন্ত গিয়েছেন, ভাইবা পর্যন্ত যাওয়ার পরে একটা না দুটো না, আমি কিছুদিন আগে দেখলাম যে প্রায় ৬২টা ভাইবা অংশগ্রহণ করেছে একটি ভাই, সে এখনো পর্যন্ত কোনো চাকরি পায়নি। তাহলে আসলে কি সে অযোগ্য? জি না। কিন্তু আমাদের যারা অভিভাবক রয়েছে, দায়িত্বশীল রয়েছে, আমরা কিন্তু তাদের কাছে অযোগ্য হয়ে গেছি। আসলে মূল বিষয় হচ্ছে কি, বেশি পেয়ে গেছে, বুঝছেন? এই যে আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থী, চাকরির প্রার্থী, জব প্রার্থী, আমরা যে তাদের কাছে মূল্যহীন, এগুলো দেখলে প্রমাণ পাওয়া যায়। এটা খুবই দুঃখজনক। এটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, হতাশা হওয়ার কিছু নেই। আমরা এর মধ্যে থেকে বড় হয়ে এই পর্যন্ত আসছি। তো অনেক কথা বললাম। মূল কথা হচ্ছে যে এদেশে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা, একজন আর একজনকে হিংসা করে। এদেশে কেউ কাউকে ভালোভাবে একজন ব্যক্তি প্রতিষ্ঠিত হোক, উপরে উঠুক। উপরে উঠা বলতে আমি তোমাকে বলেছি যে সুন্দর ভবিষ্যৎ হোক, সে হতাশ না হোক, সে দুঃখিত না হোক, তাদের একটি সুন্দর মাধ্যম হোক, সে শক্তিশালী হোক, তার ভবিষ্যৎ শক্তিশালী হোক। এটি আমরা চাই, কিন্তু আমাদের আশপাশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এটা চায় না, চায়নি ইতিপূর্বে। তবে ভবিষ্যৎ আশা করি ইনশাআল্লাহ একটা পরিবর্তন হবে, এটি একটি বিষয়। আর এমনটি হওয়ার কারণ কিন্তু আবারও রিপিট, যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা। স্কুল কলেজে কি মুসলিমরা পড়ে না, অমুসলিমরা পড়ে না, যায় না? হ্যাঁ, মাদ্রাসায় কিন্তু অমুসলিমরা আসে না, যদিও কেউ আসে কৌশলগতভাবে, সেটি সেটি কিন্তু ভিন্ন বিষয়। তবে প্রকাশ্যে কিন্তু মাদ্রাসা, ইসলামিক ইউনিভার্সিটিতে অমুসলিমরা কিন্তু আসে না। তবে অমুসলিম নেই তা বলবো না। যেমন আপনি মুসলিম বলে পরিচয় দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি কিন্তু মুসলিম না। কিন্তু এটি আমরা বুঝতে পারতেছি না, বা আমরা বোঝার চেষ্টা করতেছি না। এরকম অনেক আছে। কথাটি গভীরে যাইতে হবে। যারা গভীরে যাইতে পারে তারাই কিন্তু বিষয়টি বুঝতে পারবে। হুটহাট করে আপনি জড়াই ফেললে, ভুল ধরাধরি, তর্ক বিতর্কে লিপ্ত হলে বিষয়টি বুঝতে পারবেন না। এমন হাজারো আছে, যারা জানে তারা জানে, আর আপনি না জানলে জানার চেষ্টা করলে আপনি জানতে পারবেন। সেটি হচ্ছে যে আপনি মুসলিম পরিচয় দিচ্ছেন, অথচ আপনি কিন্তু মুসলিম নয়। এমন মানুষরা কিন্তু মাদ্রাসা এবং ইসলামিক ইউনিভার্সিটিতে আছে, ছিলেন, আছে। ভবিষ্যতে কী হবে সেটি আল্লাহ পাক ভালো জানে। এই যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের মধ্যে কিন্তু রেষারেষি, হিংসা বিদ্বেষ রয়েছে। অথচ আমরা একটি জাতি, একটি রাষ্ট্র, একটি ভাষা আমাদের রয়েছে, কিন্তু আমাদের মধ্যে শিক্ষার এই যে বিষয়গুলো, এগুলো খুবই ক্রিটিক্যাল হয়ে আছে। এই দেশের মধ্যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চালু থাকার কি প্রয়োজন? বলেন। আপনারা ৯৫ বলেন, ৯৮ বলেন, ৯৯% মুসলিম বলেন, আদৌ কি আসলে প্রকৃত মুসলিম কতজন, সেটি একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। এখন মূল কথা হচ্ছে যে এমন রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি, এমন সমাজের মধ্যে আমরা বসবাস করি, এমন পরিবারবর্গের মধ্যে আমরা বসবাস করি, যেখান থেকে একমাত্র আল্লাহর রহমত, আল্লাহ পাকের সাহায্য সহযোগিতা ব্যতীত আমাদের সফলতার
ছায়া পর্যন্ত পাওয়া সম্ভব নয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন এই দেশের মধ্যে অনেকবার যুদ্ধ বিগ্রহ হয়েছে, অনেকবার দেশ স্বাধীন হয়েছে, অনেকবার রাষ্ট্রের প্রধানদের হাত বদল হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের বদল এখনো হয়নি। লক্ষ লক্ষ তরুণ তরুণী 30, 35, 40 বছর ওভার হয়ে গেছে, এখনো সে বেকার। না সে ব্যক্তিগতভাবে কিছু করতে পারে, না সমাজের সহযোগিতায় কোনো কিছু করতে পারে, না রাষ্ট্রের সহযোগিতায় কোনো কিছু করতে পারে। অথচ সে কিন্তু সকল বিষয়ই যোগ্য না হলেও তার ভবিষ্যতের দায়িত্ব সে নিজে নিতে পারে, সে বিষয়ে কিন্তু সে যথেষ্ট যোগ্য। এরকম আরও অনেক বিষয় আছে, তো কথা বললে অনেক বলা যাবে, কিন্তু মূল কথাগুলো আমাদের খেয়াল করতে হবে যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা একটি রাষ্ট্রের একই ভাষার নাগরিক এবং বেশিরভাগ সিংহভাগই আমরা মুসলিম, অর্থাৎ সত্যের অনুসারী, মিথ্যাকে প্রত্যাখ্যানকারী। আমাদেরকে আমাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করার সুযোগ দিতে হবে। তো পিএসসি যে হার্ড প্রশ্নগুলো করেছেন তারা তাদের রুলস অনুযায়ী করেছেন, কিন্তু এটা আমাদের জন্য কাম্য নয়। আমরা চাই আমাদের সাথে ছলনা, প্রতারণা এগুলো বন্ধ করা হোক। আমরা চাই সঠিক, ন্যায় এবং সত্যের অনুকরণ করে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে। আমরা সতর্কতামূলকভাবে একটা কথা বলতে চাই, সেটি হলো, দেখুন বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ কোরআনের হাফেজ রয়েছে। কোরআনুল করিম 114টি সূরা এবং 6000-এরও বেশি আয়াত রয়েছে। সেটি কিন্তু এই ছোট বাচ্চা, বড় বাচ্চা বা মুসলিম সন্তানেরা এরা কিন্তু খুব সহজে তার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। অথচ আমরা এই বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে পাশ করতে পারি না। এটার মূল কারণ কি? আমাদেরকে অগোছালোভাবে রাখা হয়েছে, আমাদের সাথে ছলনা, প্রতারণা করা হচ্ছে শিক্ষার নামে, যার ফলে আমরা 18-20 বছর যাবৎ এই বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এই সকল বিষয়ে লেখাপড়া করার পরেও আমরা কিন্তু শেষ মুহূর্তে প্রতারণার শিকার হচ্ছি। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শিক্ষামূলক বিষয় হলো, আমি কোরআনুল করিমের কথা বলেছি। কোরআন হেফজ করতেছে ছোট ছোট বাচ্চারা, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চারা। অথচ আমাদের 30-35 বছর ওভার হয়ে যাচ্ছে, আমরা মানুষের তৈরি করা ভাষা, মানুষের তৈরি করা লেখাপড়া এইগুলো আমরা নিজেদের আয়ত্তে আনতে পারতেছি না, দীর্ঘ 15, 20, 18 বছর সময়, শ্রম, অর্থ খরচ করেও। এই জঘন্যতম নীরব খুন থেকে আমরা বেরিয়ে আসতে চাই, নীরব অত্যাচার, জুলুম, নির্যাতন, অত্যাচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই, আমরা 47তম বিসিএস পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আমরা হতাশ হয়েছি, আমরা ব্যথিত হয়েছি, আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, কেননা আমাদেরকে আমাদের রুলস অনুযায়ী, রুটিন অনুসরণ করে প্রশ্নগুলো করে নাই। কেননা পিএসসি কর্তৃপক্ষের টার্গেটই ছিল আমাদেরকে ফেল করা। গুরুজনরা যদি, টিচাররা যদি, শিক্ষক মণ্ডলী যদি তার ছাত্রদেরকে ব্যর্থ করার চেষ্টা করে, তাহলে কোনোভাবে, কোনো ওয়েতে সেই ছাত্র সফল হতে পারে না, পাশ করতে পারে না। হতভাগা কপালপ্রায় জাতি আমরা। আমাদের গুরুজনরা তাই হয়েছেন, আমাদের কিছুতেই পাশ করাতে চায় না, যার ফলে এত ছলনা, এত কলা কৌশল, এত মাধ্যম তারা গ্রহণ করেছে। তা আপনারা যারা বাংলাদেশি রয়েছেন, আপনারা যারা জব প্রার্থী রয়েছেন, চাকরির প্রার্থী রয়েছেন, আপনাদেরকে আমি বলবো, ভবিষ্যৎ
প্রজন্মের জন্যে, নিজের জীবনের জন্যে। আপনারা যারা জ্ঞানী রয়েছেন, আপনারা যারা দায়িত্বশীল রয়েছেন, চাকরিরত অবস্থায় রয়েছেন, আপনারা সতর্ক হন, নিজেদের জীবনকে সুন্দর করুন, নিজেদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানাদি পরিবারের জীবনকে সুন্দর করার চেষ্টা করুন। এবং যারা দশের দায়িত্বে রয়েছেন, তারা দেশ ও দশের অর্থাৎ দেশের নাগরিকের সম্পদের বিষয় নিয়ে চিন্তাভাবনা করেন। আমরা যারা নাগরিকবৃন্দ রয়েছি, আমরা যারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছি, আমরা যাতে কোনো কিছুতেই হতাশ না হই, ব্যর্থ না হই, দুঃখিত না হই, আমরা যেন পথহারা না হয়ে যাই, সেজন্যে আপনারা চিন্তাভাবনা করুন, আপনারা কর্মসূচি গ্রহণ করুন, আমাদেরকে সঠিক পথ দেখান। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব। আমাদেরকে আপনারা যারা প্রতারণার শিকার করাচ্ছেন, আমাদেরকে যারা প্রতারণার ফাঁদে ফেলে আমাদের জীবনকে, আমাদের ভবিষ্যৎকে নষ্ট করতেছেন, করার চেষ্টা করতেছেন, আপনারা মনে রাখবেন, আপনারা কিন্তু মানুষ, তবে আপনারা হচ্ছেন মুনাফিক, জালিম। আপনাদের শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতে তো আছেই। তাহলে এখনই সতর্ক হন, অথবা ভালো মানুষ হলে, যোগ্য মানুষ হলে দায়িত্ব ধরে রাখুন, যোগ্য না হলে দায়িত্ব ছেড়ে যিনি যোগ্য তাকে দায়িত্ব পালন করার সুযোগ দিন। প্রিয় দেশবাসী, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, প্রিয় ছাত্র ভাই এবং বোনেরা, প্রিয় জব প্রার্থী ভাই এবং বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটিতে দেখেছেন, আমার কথাগুলো শুনেছেন, এখানে মূল বিষয় ছিল 47তম বিসিএস পরীক্ষার প্রশ্ন হার্ড হয়েছে এবং আমাদেরকে ফেল করানোর উদ্দেশ্যেই এই প্রশ্নগুলো করা হয়েছে, যেগুলি কোনো কোচিং সেন্টারে আলোচনা করা হয়নি, কোনো বলবো না, অধিকাংশ, এবং ওই খাতাতেও আমাদের সেভাবে আলাপ আলোচনা করা হয়নি, চর্চা করানো হয়নি, বা সেই সূত্রও আমাদের চর্চায় ছিল না। অধিকাংশেরই যাদের ছিল তাদের তো আছে, থাকবে, ভিন্ন কথা। কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত ছিল যে আমাদেরকে অত্যন্ত প্রিলিতে পাশ করানোর সুযোগটা দেওয়া, আপনারা সেটি করেন নাই। এবং যারা জব প্রার্থী রয়েছেন তারাও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক এক একটা সার্কুলার, বাংলাদেশের অবস্থা, এক একটা মানুষের লাইফ শেষ। এই শেষ হওয়া অবস্থায় যখন ভাইবার সুযোগ পায়, তখন কিন্তু ভাইবাতে যেও ফেল করারই দেয়। আসলে আপনি কিন্তু কোনো কিছুতে অযোগ্য নয়, আপনাকে ফেল করিয়ে দিয়েছে এই অযোগ্যরা। আপনার মতো একটা মানুষ, আপনার কত মূল্য, আপনাকে বড় করতে কত সময়, শ্রম, অর্থ খরচ করতে হয়েছে, আপনার গার্জিয়ানের কত ঝড় তুফান, কত কিছুর মোকাবেলা করে আপনাকে লেখাপড়া শিখিয়েছে, বড় করিয়েছে, সেফ রেখেছে, আপনি তাদের কাছে মূল্যহীন। কেন? তারাই মূল্যহীন। আমরা যাব ভবিষ্যতে যে যারা দায়িত্বশীল হবে তারা যেন যোগ্য হয়, দক্ষ হয়, দিনদার হয়, সৎ হয়, মুসলিম হয়। কেননা একজন মুসলিমই কেবল ফরেজগারি হতে পারে, একজন মুসলিমই ইমানদার, তাকওয়াবান হতে পারে, সৎ হতে পারে, ন্যায়পরায়ণ হতে পারে। আর আপনারা যারা মুনাফিক রয়েছেন, আপনাদের কথা আল্লাহ পাক বলে দিয়েছে, আমি বলতে চাই না, তবে এতটুকু বলতে চাই যে আপনারা অপরাধী এবং আপনাদের অপরাধের শাস্তি হচ্ছে সর্বনিকৃষ্ট শাস্তি। এখন আপনি বিবেচনা করে দেখেন, আপনি কি পরিবর্তন হবেন নাকি অমনি থাকবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমাদেরকে সতর্ক হতে হবে, দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, এবং যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে যোগ্য, দক্ষ হতে হবে, এবং আমরা যেন তাদের কাছে মূল্যহীন না হই, তারা যেন আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের ব্যবস্থা করে দিতে পারে। ব্যবস্থা বলতে আমাদের যে কোনো একটি কর্মসংস্থানে যুক্ত হয়ে দেশের নাগরিকের, বিশ্ববাসীর সেবা করার সুযোগ দিতে পারে। আমাদেরকে সেভাবে তৈরি করুক এবং আমাদেরকে সেইভাবে ফিট করে দিক। কেননা আমরা দীর্ঘ 15-16 বছর যাবৎ লেখাপড়া করতেছি, লেখাপড়ার পিছনে সময় শ্রম দিচ্ছি, অর্থ খরচ করতেছি, গার্জিয়ান খেয়ে না খেয়ে
সুখে দুঃখে সর্ব অবস্থায় আমাদের এই লেখাপড়ার পিছনে তারা কিন্তু অর্থ দিচ্ছে, সময় শ্রম দিচ্ছে, দোয়া করতেছে। আর আপনারা হুটহাট করে ফল পাওয়ার সময় ব্যর্থ করে দিচ্ছেন। বিসিএস পরীক্ষায় আপনারা বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলো দিয়েছেন। কিন্তু আপনারা কোরআন হাদিস থেকে কোনো প্রশ্ন দিয়েছেন? কেন দেন নাই? এখানে একটা সাবজেক্ট ছিল হাদিস। সেই হাদিসের থেকে হাদিস রিলেটেড কোনো প্রশ্ন দিয়েছেন? দেন নাই। এটা প্রমাণ করে যে আপনারা আমাদের জন্যে কতটা কল্যাণকর। অথচ সমমান, সমমান মানে কি? আমার প্রশ্ন হলো দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা কেন? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি একদিকে ঝোঁক রেখেছেন বেশি, অন্যদিকে মোটেও না। আপনি বেঁচে থাকার জন্য একটু ঝোঁক রেখেছেন। একজন মুনাফিক ব্যক্তি, তার মুখ থেকে সত্য কথাই বেরিয়ে গেছিল। সে বলেছিল যে এরা হচ্ছে গাছ বাঁচিয়ে ফল খাবে, মানে সমমান দিয়ে গাছটা বাঁচায় রাখার জন্য সে সমমান দিয়েছে, দিয়ে সে গাছ বাঁচায় ফল খাবে। এটার মানে হলো আপনাকে মারবে না, কিন্তু আপনাকে ফল দেবে না, আপনাকে দিয়ে ফল হয় তারা ভক্ষণ করবে। যেটার বাস্তব প্রমাণ হচ্ছে এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী, তরুণ তরুণী বেকার রয়েছেন, প্রতারণার শিকার হয়ে রয়েছেন। তো আমি নিজেও প্রতারিত হয়েছি, প্রতারণার শিকার হয়েছি। আমি সকলের সাথে দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করতেছি যে যে সকল ভাই এবং বোনেরা ইতিমধ্যে ঘরের বাইরে এবং মিডিয়ার বাইরে আপনার দুঃখ কষ্ট ক্ষোভের কথা প্রকাশ করেছেন, আমি আপনাদেরই দলবদ্ধ একজন। আমি চাই আমরা যাতে আর জুলুমের শিকার না হই, প্রতারণার শিকার না হই। সেজন্যে ইতিপূর্বে যে ভুল করেছি, ভবিষ্যতে আর ভুল না করে এখনই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, কারণ এখনই সঠিক সময়। এরপরে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। যেমন একটি ফাঁদ রয়েছে বয়স নির্ধারণ করে দেওয়া। 32 তো আন্দোলন করে হয়েছে, কিন্তু আমি বয়স নির্ধারণের জন্য, বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করতে বলবো না। আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমরা যারা পরীক্ষার্থী রয়েছি, চাকরির পরীক্ষার্থী রয়েছি, আমরা চাই আমাদের এমন একটি সরকার হোক যারা আমাদের বয়স 30 পুরার পূর্বেই আমাদের চাকরি ব্যবস্থা করবে। আমাদের বয়স 32 হওয়ার পূর্বেই আমাদের কর্মসংস্থানের বা চাকরির ব্যবস্থা করতে হবে, এটা বাধ্যতামূলক। এই বিষয়ে আমাদের যদি সরকারকে বারবার পরামর্শ দিতে হবে, চিঠি দিতে হবে, সমাবেশ করতে হবে শান্তিপূর্ণভাবে। কেননা এখনের যারা দায়িত্বশীল রয়েছেন, পুরুষ রয়েছেন, এটা আল্লাহর একটি অশেষ রহমত, বরকত, নিয়ামত। আপনারা যারা কোরআন হাদিস জানেন, যে রাষ্ট্রের বা যে পরিবারের, যে সমাজের প্রধান নারী হয়, সেখানে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সরাসরি 8টি গজব থাকে, আযাব থাকে। সেটি থেকে আমরা আলহামদুলিল্লাহ বেঁচে গেছি আর কি, ছিলাম না। তো এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক করতে হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনকে মূল্যায়ন করতে হবে। পরিশেষে বলবো, আপনারা যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আমি যদি আপনাদের কোনো উপকার করতে পারি বা আপনাদের থেকে কোনো উপকার নিতে পারি, আমি ইনশাআল্লাহ এই চ্যানেলটিকে পরিচালনা করব। তো সকল ভাই এবং বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।